হার্ট অ্যাটাক আমাদের পরিবারের বা আমাদের আশেপাশের যারা আছেন অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছেন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একটি কথা বলেন, অনেক সময় হার্ট অ্যাটাক করেছে। হার্টের যে রক্তনালী আছে সেখানে ব্লক ধরা পড়েছে, তাকে রিং পরাতে হতে পারে বা বাইপাস করতে হতে পারে। আসলে কোন চিকিৎসাটা করতে হবে সেটা চিকিৎসক বলেন, কিন্তু কি কারণে বা কিভাবে করতে হবে এই বিষয়টি কিন্তু আমাদের মধ্যে এখনও অজানা রয়েছে। তাই দর্শক, আজ আমরা পুরো অনুষ্ঠানটি সাজিয়েছি আপনার হার্টের রক্তনালীতে যদি ব্লক ধরা পড়ে সেক্ষেত্রে রিং হবে না বাইপাস চিকিৎসা হবে। আমি ডাক্তার শারমিন জামান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনে স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার চয়ন সিংহ, সহকারী অধ্যাপক, হৃদরোগ বিভাগ, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপা। নেক্সাস টেলিভিশন আয়োজিত আজকের অনুষ্ঠানে আমাদেরকে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমরা কিছুটা সময় এই ব্যাপারটা নিয়ে আজকে ডিসকাস করব। জি অবশ্যই, কেন খুব চমৎকার এবং খুব প্রয়োজনীয় একটি বিষয় হার্টের রক্তনালীতে ব্লক। অনেকে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক করছেন, আমাদের দর্শকদের মধ্যেও কিন্তু আছেন যে যারা কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক বেশি সাফার করেন, কারণ ইদানিং কিন্তু হার্ট অ্যাটাক বা হার্টের নানা রকম সমস্যা কিন্তু বেড়েই চলেছে। তাই দর্শক, আপনারা কিন্তু সরাসরি যুক্ত থাকবেন আমাদের আজকের এই আয়োজনে। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সরাসরি প্রশ্ন করবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসককে। আর এই অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক লাইভ হচ্ছে, আপনারা চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। আর কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের মূল অনুষ্ঠানে আজকে আমরা চলে যাই ডাক্তার চয়ন। আমরা যেহেতু কথা বলবো হার্টের ব্লক হলে কিনে, কিন্তু তার আগে একটু জানবো আমাদের হার্ট বা হৃৎপিণ্ড যেটা আছে এখানে অনেক সময় অ্যাটাক করে, যখন দেখা যায় অজ্ঞান হয়ে যাচ্ছে, দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে দৌড়তে হয়। আসলে এই হার্ট অ্যাটাক জিনিসটা কি, এটা একটু আগে জানি। আপনারা জানেন যে আমাদের হার্ট হচ্ছে আমাদের শরীরের একটা অবিরাম একটা ছন্দে, রিদমিক ছন্দে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে আমাদেরকে বাঁচিয়ে রাখছে। তো প্রতিদিন প্রায় 1 লক্ষ বারের মতো, এবং 70 বছর যদি একটা মানুষ বেঁচে থাকে তো প্রায় 2.5 বিলিয়ন বার সে বিট করে, মানে নো হার্ট নো লাইফ। তার মানে হার্টের বিট যদি থেমে যায় আমাদের জীবনও কিন্তু থেমে যাবে। এই হার্টের বিভিন্ন রকমের রোগ থাকে, তা ইদানিংকালে আমরা যে ভয় পাই সেটা হচ্ছে হার্ট অ্যাটাক নিয়ে। কারণ প্রায় পৃথিবীতে প্রায় প্রতি বছরে 2 কোটির মানুষও বেশি মৃত্যু হচ্ছে হার্ট অ্যাটাকে, এবং এর প্রায় 2/3 হচ্ছে আমাদের দেশের মতো এই ডেভেলপিং কান্ট্রিতে। ওয়েস্টার্ন কান্ট্রিতে একসময় হতো, কিন্তু তারা কিন্তু অনেকটা গুছিয়ে নিয়েছে। কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে দেখা যাচ্ছে যে খুব কম বয়সে হচ্ছে। মানুষ যখন একটা প্রোডাক্টিভ লাইফ লিড করে, মানে তার জবে ঢুকলো, আমাদের দেশে প্রায় 35 থেকে 55 বা 65 বছরের ভিতরেই দেখা যাচ্ছে প্রায় অনেক মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে। এর ভিতরে বিভিন্ন রকমের কারণ আছে। কিছু কারণ আমরা আসলে চেঞ্জ করতে পারি, যেগুলোকে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বলে। কিছু কারণ আছে যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি না। এই হার্ট অ্যাটাক মূলত হচ্ছে যে আমাদের যে হৃৎপিণ্ডে যে ধমনী থাকে, কোনো কারণে যদি এটা ব্লক হয়ে যায়, হঠাৎ করে দেখা যাচ্ছে যে নিজস্ব রক্ত চলাচলে বিঘ্ন হচ্ছে, তখনই আছে কিছু উপসর্গ দেখা যায়, তখনই আমরা হার্ট অ্যাটাক হিসেবে গণ্য করে থাকি। আচ্ছা, আপনি যে বললেন ধমনীটা ব্লক হয়ে যাচ্ছে, এই জিনিসটা আসলে ব্লক কিভাবে হয়, কি দিয়ে হয়? কোনো কিছু কি ঢুকে যায় রক্তনালীর মধ্যে, নাকি আসলে আটকাইটা কিভাবে? রাইট, এটা হচ্ছে মোস্টলি যেটা দেখা যাচ্ছে যে রক্তনালীতে ধীরে ধীরে চর্বি, যেটা অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেস বলে, এটা চর্বি জমতে থাকে। যেমন আমাদের ধরেন যে কেউ যদি স্বাস্থ্য বেড়ে যায়, আমরা বাইরে থেকে বুঝি তার পেটটা মোটা হয়ে যাচ্ছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এরকম কিন্তু বাইরে থেকে আমরা না বুঝলেও দেখা যাচ্ছে যে ধমনীতে কিন্তু জমতে শুরু করে। তো ক্রিটিক্যাল একটা পার্সেন্টেজ আছে যে 70%-এর উপরে গেলেই কিন্তু মানুষের সিমটম হয়। এর আগে কিন্তু ইউজুয়ালি কোনো সিমটম থাকে না। সাধারণত দেখা যাচ্ছে জোরে হাঁটাচলা করলো, সিঁড়িতে ওঠানামা করলো, বা কেউ খেলার অভ্যাস নাই, ধরেন যে ব্যাংকে জব করে বা বসে বসে জব করে, একদিন ফ্রেন্ডসরা মিলে খেলাধুলা করলো, হঠাৎ করে মাঠে যে দেখছে অল্পতেই হয়রান হয়ে যাচ্ছে, টায়ার্ড লাগতেছে, বুক ধরফর করছে, ঘেমে যাচ্ছে, এটা কিন্তু একটা সিমটম তা শুরু হলো। তার মানে রক্ত চলাচলে কিছুটা বিঘ্ন হতে শুরু করলো, তাই না? এই যে বলেন যে চর্বি জমে যাওয়া বা মেদ জমে যাওয়া রক্তনালীর মধ্যে, এটা তো সাধারণত বয়স বাড়ার সাথে সাথে হয়, কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা দেখি যে 35-এর নিচেও যারা আছে এরকমও অনেক রোগী আসেন আমাদের কাছে। তাই এত কম বয়সে আসলে রক্তের মধ্যে চর্বি জমা, এটার পিছনে দেখা যাচ্ছে লাইফস্টাইল একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। একসময় ধারণা করা হতো, আপনি যেটা বললেন যে
বয়স্ক রোগীরাই শুধুমাত্র হৃদরোগে আক্রান্ত হবে, এখনো কিন্তু ব্যাপারটা তা না। আমাদের এই যে আধুনিক জীবনযাপনে দেখবেন যে আমরা একটু বসে বসে কাজ করার টেন্ডেন্সি, এখানে কম্পিউটার জব করা হয়। 2 নম্বর স্ন্যাক্স বা খাবার যে আইটেমগুলো, আমরা এখানে ফাস্ট ফুডে একটু বেশি অভ্যস্ত। আমাদের ভুঁড়িটা, বিশেষ করে ওবেসিটিটা এখন খুবই অ্যালার্মিং। বাচ্চা বয়স থেকে আমাদের জাঙ্ক ফুডের প্রতি একটা টেন্ডেন্সি। আমরা আগে যেতাম যে রিক্রিয়েশনের গেমসগুলো, যেমন আউটডোর গেমস খেলা হতো, এখনই কিন্তু ধরেন যে মাঠের অপ্রতুলতা, তারপর বিভিন্ন ধরনের সার্কামস্টেন্সেস যেন বাইরে ডিজিটালের উপর নির্ভর করে খেলাটাও বন্ধ করে দিয়ে গেমসটাও চলে আসছে ডিজিটালে। আমাদের মেডিকেলে যেমন আমরা সময় কাটিয়েছি কিন্তু খেলাধুলা করে। কিছুদিন আগে আমাদের মেডিকেলে গেলাম আমরা একটা প্রোগ্রামে, এখন শুনলাম যে এখন খেলাধুলার থেকে ওই যে মানে একদম নিস্তব্ধতা, সবাই মোবাইলে বিভিন্ন ধরনের গেমস খেলতেছে অথবা বিভিন্ন সময় কাটানোর জন্য ব্যবহার করছে। এক্স্যাক্টলি। তো এই যে একটা বসে বসে কাজের টেন্ডেন্সি, তারপর এয়ার পলিউশন বলেন, ফুড হ্যাবিট বলেন, স্ট্রেস বলেন, তারপরে বিভিন্ন ধরনের মানে নেশা জাতীয় দ্রব্য কিন্তু আগেকার এটা কিন্তু এগুলো হেল্প করতেছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান বা আমেরিকানদের তুলনায় আমাদের এই সাবকন্টিনেন্টে 3 গুণ বেশি ঝুঁকি কিন্তু হৃদরোগের। ঠিক আছে, এটা হচ্ছে দেখা যাচ্ছে জেনেটিক ফ্যাক্টর। আমাদের জেনেটিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক এরকম, তাদের থেকে 3 গুণ বেশি ঝুঁকি। সো তাদের থেকে আমাদের বেশি স্ট্রাগলিং করা লাগতেছে। সো এই ফ্যাক্টরগুলো যখন আমাদের জেঁকে বসছে, দেখা গেল যে একে তো ঝুঁকিটা আছে বংশ পরম্পরায়, তারপরে যদি কেউ যদি একটু ওজন বেড়ে যাচ্ছে, কারোর যদি অল্প বয়সে ডায়াবেটিস দেখা যাচ্ছে, কারণ আপনি জানেন যে বাংলাদেশ এত খুব মানে ডায়াবেটিসের দিন দিন বেড়ে যাচ্ছে, আক্রান্ত প্রায় ঘরে ঘরেই আপনি দেখবেন যে ডায়াবেটিস রোগী। তার মানে ডায়াবেটিস তো একটা বংশগত রোগ হিসেবে আমরা অনেক সময় ধরি যে বাবা মা দাদা দাদি থাকলে অনেক সময় হচ্ছে। হার্ট অ্যাটাকের টেন্ডেন্সিটাও তাহলে বংশগত থেকেও আসতে পারে, যে পরিবারে আগে কারো হলে পরবর্তী জেনারেশনে সবারই হওয়ার একটা প্রবণতা থাকে, প্রচন্ড প্রবণতা থাকে। আর এই জন্য এই গ্রুপ অফ পিপলকে আমরা একটু বেশি এমফাসিস দেই বা অ্যালার্ট মানে রাখি যে আপনার কিন্তু ঝুঁকি বেশি, সো আপনার আরো বেশি কশাস হইতে হবে। অন্যান্য মানুষ যদি তার ফিজিক্যাল এক্সারসাইজ করলো কি করলো না, কিন্তু আপনার কিন্তু নিয়মিতভাবে করতে হবে। আপনি বলেন যে রক্তনালীতে চর্বি জমলে সেক্ষেত্রে ব্লক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে অনেকে আছেন যারা হচ্ছেন অনেক বেশি মোটা সোটা না, শুকনা আছেন বা হাইটের দিক থেকে ওয়েটের দিক থেকে অ্যাজ ইউজুয়াল নর্মালি আছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তার হাই প্রেশার থাকছে, সে রেগুলার মেডিসিন নিচ্ছে, সেক্ষেত্রে কি তারও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে? আমাদের অনেক সময় থাকে যে মোটাদেরই মাত্র শুধুমাত্র হার্ট অ্যাটাক হবে, ব্যাপার কিন্তু তা না। অনেকে থাকবে দেখেন যে তার হয়তো স্ট্রং একটা জেনেটিক্স আছে বা ফ্যামিলিয়াল হিস্ট্রি আছে, তার উচ্চ রক্তচাপ আছে, সে স্মোক করে, হয়তো তার ডায়াবেটিস আগে থেকে শুরু হয়ে গেছে, টাইপ 1 ডায়াবেটিস, যেটা ওজন কমে যায়, অথবা তার জীবনে বেশি স্ট্রেস, অথবা এমন সার্কামস্টেন্সে থাকে তার মানে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলো সেগুলো ট্রিগার করে দেয়। সো শুধুমাত্র যে মোটাদের কি হার্ট অ্যাটাক হবে বা বেশি ঝুঁকি কিন্তু তা না, যাদের ওজন কম আছে তাদের ক্ষেত্রে তাহলে ঝুঁকিটা রয়েছে। আর এই লক্ষণগুলো যেটা আপনি বলেন যে অনেকটা যে সিঁড়িতে উঠতে গেলে খেলতে গেলে হাঁপিয়ে ওঠা একটা ব্যাপার থাকে, তার সাথে কি আর কোনো লক্ষণ থাকবে হাঁপিয়ে ওঠা ছাড়া? মানে অনেক সময় হার্ট অ্যাটাকটা এরকম হয় হঠাৎ করে হয়ে যায়, কিন্তু কিছু লক্ষণগুলো আমরা আগে থেকে যদি একটু আমাদের মাইন্ডটাকে কাম অ্যান্ড কোয়াইট থাকি, যে আসলে হার্ট অ্যাটাক হওয়ার আগে কিন্তু আমাদের কিছু সিগন্যাল দিতে পারে। সেটা যেরকম যে আপনি ধরেন জোরে ওঠানামা করছেন, অল্পতে হাঁপিয়ে যাচ্ছেন, আপনার বুকটা চেপে চেপে আসছে, আপনি যখন রেস্ট নিচ্ছেন কমে যাচ্ছে, অথবা ডক্টরের কাছে গেলেন, ডক্টর আপনাকে একটা নাইট্রেট জাতীয় স্প্রে দিল, মুহূর্তের ভিতর ব্যথা চলে যাচ্ছে, এরকম হতে পারে। আনডিউ টায়ার্ডনেস, যেমন অল্পতে আপনি এত ক্লান্ত যেটা কখনো আগে ফিল করেন নাই, আপনি টায়ার্ড লাগছে, সাথে বুক ধরফর করছে, আপনি অল্পতে ঘেমে যাচ্ছেন, তারপরে কিছু হলে আপনি ইরিটেট হয়ে যাচ্ছেন, এই প্রিমনিটরি সিমটমগুলো কিন্তু আপনাকে একটু আগে থেকে একটু নক করবে যে না, এই সিমটমগুলো হলে অবশ্যই আপনি একজন কার্ডিওলজিস্টের কাছে যেয়ে আপনার চেক করা উচিত যে আপনার প্রেশারটা কেমন আছে, আপনার ডায়াবেটিস হলো কিনা, আপনার কিডনিটা কেমন আছে, কোলেস্ট্রল কেমন আছে, সামগ্রিকভাবে দেখে বডি চেকআপ একটা খুব বেশি মানে রুটিন চেকআপের আসলে কোনো গুরুত্ব নাই। যদি আমাদের দেশে আসলে দেখবেন এটা ওরা খুব ডিফিকাল্ট, আমরা হেলথের পিছনে ইনভেস্ট করতে খুব একটা চাই না, অপছন্দ করি। আবার অনেক সময় আমাদের হেলথ ইন্স্যুরেন্স নাই, আবার যারা আসলে একটু কম আয়ের ভিতর চলে তাদের জন্য করাটাও ডিফিকাল্ট, গভর্নমেন্ট থেকে যেরকম এরকম পলিসি নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই হেলথের পিছনে ইনভেস্টমেন্ট আসলে একটু করা উচিত, খুব প্রয়োজন একটা বিষয়।
হার্টের সমস্যা ইদানিং যেহেতু সবারই হচ্ছে, সবাই কম বেশি এটা সম্পর্কে জানেন যে হার্টে কিছু হলে বুকে প্রথমে একটা চাপ চাপ ব্যথা ব্যথা থাকবে। এখন বুকে ব্যথা মানেই অনেকে মনে করেন হার্ট অ্যাটাক, এই জন্য ভয় পেয়ে যান। আবার অনেকে গ্যাসের সমস্যা মনে করে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাচ্ছে। কিন্তু এই ব্যথাটাকে কি কোনোভাবে আলাদা করা সম্ভব? হ্যাঁ, অনেক ক্ষেত্রে করা সম্ভব, আবার অনেক ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট। আচ্ছা, যে মানে আমরা জানি যে হার্টের ব্যথাটা মানে বুকের মাঝখানে হয়, একটা চাপা চাপা ব্যথা, একটা পাথর চেপে দিয়ে রয়েছে বা একটা কেমন একটা অস্বস্তি, সেটা অনেক সময় গলায় চলে আসে, চোয়ালে চলে আসে, বাম হাতে যায়, ডান হাতে যেতে পারে, পেটের উপরভাগে যেতে পারে, এবং এটা সাধারণত পরিশ্রমের সাথে সম্পর্কযুক্ত। কেউ যদি অতিরিক্ত পরিশ্রম করে ব্যথাটা তীব্রতা হইতে থাকে, রেস্ট নিলে কমে যায়, সাথে সাথে ঘাম হতে পারে, টায়ার্ড লাগতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, এই উপসর্গগুলো, বুক ধরফর করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এটা সাধারণত মানে হার্ট অ্যাটাকের আগের লক্ষণগুলো, অ্যানজিনাল পেন আমরা যেটা বলি। আর গ্যাস্ট্রিকের ব্যথা তো পয়েন্টিং পেন, বলে আমার পেটের উপরিভাগে একটা জায়গাতে ব্যথা করতেছে, কেমন একটা পিন পয়েন্টে ব্যথা, একটা পয়েন্টিং পেন, জ্বালা জ্বালা ব্যথা। বলো যে আমি একটা খাবার খেলাম, এই খাবারটা খাওয়ার পরে পেটটা যেন কেমন জ্বলছে, এটা বদহজম বা চোকা চোকা মানে ঢেক উঠতেছে, অনেক সময় গলায় অ্যাসিড রিফ্লাক্স করে, জার্ড বলে থেকে আমরা, সেটা হয়ে যায়, বমি করলে অনেক সময় ভালো লাগে, ঠিক আছে। তবে এর সাথে সাধারণত যে রেডিয়েশন সাইটে বললাম এগুলো হবে না, তারপরে হচ্ছে অনেক সময় ঘাম হবে না, ঠিক আছে। এইগুলো অনেক সময় তার সাথে বাউল ডিস্টারবেন্স থাকতে পারে, দেখা গেলো তার মানে হজমে প্রবলেম, অনেক সময় এটা ডিফিকাল্ট। তবে আমার কাছে সাজেশন যে যদি কোনো রোগীর প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, ফ্যামিলিতে অল্প বয়সী হৃদরোগের একটা মানে হিস্ট্রি থাকে, তাদের অবশ্যই আপনি মনে করবেন এটা আমার হার্টের ব্যথা, যত রাত্রি হোক আপনার ডক্টর আপনাকে ডিফারেন্সিয়েট করবে কিছু পরীক্ষার মাধ্যমে বা শুনে। কারণ হার্টের অ্যাটাক কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি, হসপিটালে পৌঁছানোর আগেই প্রায় আমাদের উন্নত দেশে প্রায় 20 থেকে 25% মানুষ ডেথ হয়ে যায়। সো আপনি যদি হার্ট অ্যাটাকের ব্যথা, গ্যাসের ব্যথা মনে করে, আচ্ছা ওয়েট অ্যান্ড সি, দেখি কি হয়, একটু গ্যাসের সিরাপ খেলাম বা ফোনে একজনের কাছ থেকে সাজেশন নিলাম, এটা একদম করা যাবে না। ক্লিনিক্যালি দেখাটা খুব বেশি প্রয়োজন অবশ্যই। মানে একটা হচ্ছে কি যে আপনি হসপিটালে গেলে অ্যাটলিস্ট একটা ইসিজি করলেন, একটা ট্রপোনিন করলেন, এগুলো মুহূর্তের ভিতর কিন্তু রিপোর্ট চলে আসে, ঠিক আছে। তো আপনি হোয়াই উইল চেক দ্য রিস্ক, হ্যাঁ, মানুষের জীবন একটা, সো আমি মনে করি যে এটা নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। একদম। হার্টের ব্যথা হলেও বা বুকে ব্যথা হলেও অনেকে মনে করেন স্ট্রোক করেছে। আসলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুটো কি সেম? আসলে ব্রেনে হয় যে মানে রক্তনালী ব্লক হয়ে বা রক্তনালী ফেটে যেটা হয় সেটাকে আমরা বলি স্ট্রোক, আর হার্টের রক্তনালী ব্লক হয়ে যেটা হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। সো দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। অনেক সময় এরকম হয় আমার কাছে রোগীরা ফোন করে বা আসে, আমার না মানে হার্ট স্ট্রোক করে গেছে, হ্যাঁ আমার অমুকের বা আসলে বলেন তো ঘটনাটা কি? বলে হ্যাঁ ওনার বুকে ব্যথা হচ্ছিল, ঘামায় গেছে, নিকটস্থ হসপিটাল নিয়ে গেছেন। আসলে এই যে টাইম ডিলে, টাইম মিনস মাসেল, আমাদের ক্ষেত্রে বলা হয় হার্ট অ্যাটাকের রোগী যত দ্রুত সম্ভব নিকটস্থ আপনি সিসিইউ আছে অথবা অ্যাটলিস্ট এগুলো না থাকলে একটা ডক্টরের কাছে আপনাকে যেতে হবে, হার্টের ডক্টর আছে এরকম জায়গায় যেতে হবে, যাতে টাইম কোনো ওয়েস্ট করা যাবে না। আপনি যদি মানে এরকম গোলায় ফেলেন, দ্রুত এই জায়গাটা কাজ করার কারণ কি? মানে হার্টে যদি কোনো সমস্যা অ্যাটাকে হলে খুব দ্রুত এটা কাজ করে। কারণ হচ্ছে হার্টের রক্তনালী যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু হার্টের অক্সিজেনেশন পায় না, তখন হার্ট আস্তে আস্তে দুর্বল হতে থাকে, তখন হার্টের ভিতরে না উল্টাপাল্টা বিট তৈরি হয়, অ্যারিথমিয়া যেটা বলে, উল্টাপাল্টা বিট হয়ে হঠাৎ করে হার্ট স্টপ হয়ে মারা যাওয়ার একটা বিশাল ঝুঁকি থাকে। এইটাই হচ্ছে বড় কারণ। তো যতক্ষণ না পর্যন্ত আপনি ব্লকড যে করোনারি আর্টারি বা রক্তনালী খুলে দিচ্ছেন তত কিন্তু এই ঝুঁকিটা রয়ে যাচ্ছে। সো অ্যাটলিস্ট যত দ্রুত সম্ভব এর কিছু প্রাথমিক ট্রিটমেন্ট আছে যেটা আমরা বলি যে মেডিকেল ট্রিটমেন্ট, যেটা হসপিটালে পৌঁছানোর আগেই কিন্তু আমরা অ্যাডভাইস করে থাকি যে 4টা অ্যাসপিরিন ট্যাবলেট আপনি একদম মুখের ভিতর দিয়ে খেয়ে ফেলবেন, সাথে একটা গ্যাসের ওষুধ, এবং যাবেন নিকটস্থ হসপিটালে। তারপরে হচ্ছে প্রাইমারি পিসিআই, যেটা বলে হার্ট অ্যাটাকের সবচেয়ে আধুনিক ট্রিটমেন্ট। মানে আমরা জাস্ট অ্যানজিওগ্রামটা করে সাথে সাথে ব্লক যে রক্তনালী আছে সেগুলো আসলে আমরা দেখে সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া হয়। তাহলে কিন্তু হার্টের মাসেল কিন্তু একদম ড্যামেজ হয় না, তখন কিন্তু হার্ট অ্যাটাক থেকে রোগী যেমন রিলিফ পায় তখন কিন্তু একদম পরবর্তীতে লাইফও তার খুব স্মুথ হয়। আচ্ছা, আপনি বলছেন যে হার্টের রক্তনালী এবং মাসেল দুই জায়গাতেই সমস্যা হতে পারে, তার মানে? হ্যাঁ, মানে যখন রক্তনালী ব্লক হয়ে যায় তখন কিন্তু হার্টের যে মাসেলটাকে সাপ্লাই দিচ্ছিল সেটা কিন্তু অক্সিজেন পায় না, টিস্যুতে ব্লাড সাপ্লাই না পাওয়ার জন্য ওই জায়গাটা একদম আস্তে আস্তে স্টান্ড হয়ে পরে আস্তে আস্তে নেক্রোসিস হয়ে টিস্যুগুলো একদম দুর্বল হয়ে যায়। টিস্যু পেপারের মতো হার্ট এক সময় দেখা যাচ্ছে যে
মানে ফুটবলের মতো বড় হয়ে যায় আর কি, মেন কার্যক্ষমতা পাম্পিং করা সেই কর্মক্ষমতা থাকলে এই জন্য আসলে মানে পরবর্তীতে আপনি ধরেন যে আমার হার্ট অ্যাটাক হলে যে বড় হসপিটালে যেতে হবে, নট নিডেড, নিকটস্থ যে কোনো হসপিটালে প্রাথমিক ট্রিটমেন্টটা নিলেও কিন্তু এই ড্যামেজটা কম হবে। সো পরবর্তীতে আপনি ধরেন 48 আওয়ার্স পরে আপনি মানে লাকিলি যদি একটা বড় হসপিটালে যে আমি ভালো ট্রিটমেন্ট করব, এটা করলে কিন্তু ওই অপেক্ষা করার সুযোগ নেই এবং ওই বেনিফিটটা আপনি কিন্তু পাবেন একদমই পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে কি হাসপাতালে গিয়ে সাথে সাথে কি ইসিজি করবে না ইকো করবে, কোনটা আগে করতে হয়? এটা আসলে একটা গ্রুপ অফ টেস্ট করা হয়, ডক্টররা প্রথমে একটা ইসিজি করা হয় এবং নিয়ম হচ্ছে 10 মিনিটের ভিতর আপনার ইসিজি রেজাল্টটা বলে দিতে হবে। অনেক সময় ইসিজি নরমাল থাকলেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে, যেটা নন এস্টিলেটেড এমআই বলে থাকি। তাদের ক্ষেত্রে আমরা ব্লাডের জাস্ট মার্কার তো এখন ব্লাড সুগার কিটের মতো দেখা যায়, একদম মিনিটের ভিতর আপনার রেজাল্টটা দিয়ে দিচ্ছে। বেডসাইড ইকো থাকে, ইকোটা আপনি দেখে নিলেন, এগুলো খুব মানে উইথিন মিনিটসের ভিতরে কিন্তু আপনার রেজাল্টটা দেওয়া সম্ভব। আপনি যদি তারপরেও এইগুলো আপনার ইসিজি, ইকো, এই ট্রোপোনিনও কিন্তু ইনিশিয়ালি নরমাল থাকতে পারে, ডক্টর যদি মনে করে আপনাকে অবজারভেশন করতে হবে, কারণ আপনার যদি সিমটম টিপিক্যাল থাকে অ্যাটলিস্ট 12 ঘন্টা আপনাকে সিকোয়েন্সিয়াল মার্কার করতে বলি আমরা। ধরেন আধা ঘন্টা পর পর ইসিজি করি, তারপর ব্লাডের মার্কারটা আমরা 0, 1, 2 প্রথমে একটা করি, 1 ঘন্টা পর একটা করি, 2 ঘন্টা পর একটা, মানে আমাদের টার্গেট থাকবে এই রোগীটা হার্ট অ্যাটাকের না অথবা হার্ট অ্যাটাকের যে কোনো ভাবে এটা প্রুভ করার, প্রুফটা করতে হবে, কারণ হচ্ছে তাকে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটাই দেওয়ার দরকার। একদম। এই যে ট্রিটমেন্টের কথা বলছেন আপনি, যে সেক্ষেত্রে যে মাসেলেও সমস্যা হতে পারে আবার রক্তনালীতেও হতে পারে। এখন যে আমরা ট্রিটমেন্টটা সবসময়ের জন্য জানি যে ব্লক ধরা পড়লে রিং বসাতে হবে, এখন রিং আবার অনেক সময় বলেন যে রিং পরানোই যাবে না, সেক্ষেত্রে বাইপাসে যেতে হবে। এই দুটোই আধুনিক চিকিৎসা, কিন্তু আসলে কোন চিকিৎসাটা কখন দেওয়া হয় সেটা সম্পর্কে একটু জানবো, কিন্তু একটা ছোট বিরতি থেকে এসে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নিয়ে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম হৃৎপিণ্ডের রক্তনালীতে যদি ব্লক ধরা পড়ে সেক্ষেত্রে রিং পরাবেন না বাইপাস করবেন, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার চয়ন সিংহ। এবার এই বিষয়টা একটু জানবো যে এই যে আমরা সবসময় শুনতে পাই যে হার্টে ব্লক ধরা পড়লো, এরপরে সেখানে রিং বসানো হচ্ছে, আসলে রিং জিনিসটা কি বা বাইপাস জিনিসটা কি? এটা একটু রিং পরানো বা বাইপাস দুটাই কিন্তু প্রচলিত এবং খুবই ভালো ট্রিটমেন্ট। তো আমরা আসলে অ্যানজিওগ্রাম করার পরেই ডিসিশনটা আসে যে আসলে কোন ট্রিটমেন্টটা ওনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা আসলে যদি আমাদের দেখা যাচ্ছে রিং পরার জন্য সুইটেবল, সেই ক্ষেত্রে আমরা রোগীকে কাউন্সেলিং করি বা তার সামগ্রিক অবস্থা বিবেচনা করে তার ডায়াবেটিস আছে কিনা, তার কিডনি ফাংশনটা কেমন, তার হার্টের পাম্পিং ক্যাপাবিলিটি কেমন, অথবা তার কয়টা রিং লাগবে, অথবা তার ফিনান্সিয়াল কনস্ট্যান্টটাও আছে কিনা। কারণ রিং যদি অনেকগুলো লাগে, অনেক সময় 3টা রিংয়ের খরচ দেখা যাচ্ছে যে এত বেশি হয়ে যাচ্ছে রোগীরা অ্যাফোর্ড করতে পারছে না। সেই ক্ষেত্রে অনেক সময় সরকারি হসপিটালে আমরা বাইপাসটা কম টাকায় খুলে ওনাকে বলি যে দেখেন আপনার জন্য রিংও চলে আবার বাইপাসও চলে, সেই ক্ষেত্রে কস্টের একটা ব্যাপার আছে, সো আপনি মনে হয় কোন ট্রিটমেন্টটা গ্রহণ করবেন। আর যদি ফিনান্সিয়াল কোনো লিমিটেশন না থাকে, রিং পরানো যদি সুইটেবল হয়, তাহলে আমরা প্রাথমিকভাবে তার রোগীদেরকে প্রেফার করি যে আপনি রিং পরাইতে পারেন, কারণ রিং এর জন্য এটা সুইটেবল। অনেক সময় আমাদের সুইটেবল বা এখানে করা যাবে না, এই বিষয়টা আসলে বুঝবে কি করে? আবার 3টা লাগবে, 4টা লাগবে, এই ক্ষেত্রটা কেন? আমরা যেটা দেখে থাকি যে রক্তনালীতে যদি 70%-এর উপরে ব্লক হয় তখন তাকে ক্রিটিক্যাল স্টেনোসিস বলে, তখনই আসলে রিং পরানোর কোশ্চেনগুলো আসে। এখন দেখা গেল তার আমাদের হার্টের মূলত 3টা রক্তনালী থাকে, 3টা রক্তনালীগুলো হতে পারে যে আলাদা আলাদা ব্লক, অথবা একটা রক্তনালী দেখা যাচ্ছে তার 2টা ব্লক হয়ে গেছে, যে উপরে একটা হয়েছে আবার মাঝে একটা হয়েছে, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে 2টা রিং লাগছে একটা রক্তনালীতে অনেক বড়, কারণ রিং ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 48 মিলিমিটার আর কি। তো অনেক সময় 2টা রিং আমরা মানে জোড়া দিয়ে দিই আর কি, ঠিক আছে? রিং মানে কি? এখানে এটা কি কোনো নালী ঢুকিয়ে দেওয়া হচ্ছে রক্তনালীর মধ্যে? এটা হচ্ছে একটা মেটাল, যেটা মেটালটা হচ্ছে কোবাল্ট ক্রোমিয়াম অথবা প্লাটিনাম ক্রোমিয়ামের একটা মেটালের একটা জাল, তার উপরে এখন ড্রাগ থাকে, ড্রাগস মানে ওষুধ থাকে, যেটা রক্তনালীগুলো দিন দিন শুরু হয়ে না গিয়ে রক্তনালীতে ব্লক না হয় পরবর্তীতে। এটা এই ড্রাগটা ওইখানে আমরা প্রথমে বেলুনের মাধ্যমে জায়গাটা, মনে করেন একটা নদীতে কচুরিপানা জমে গেছে, প্রথমে সেখানে ক্লিন করা হলো, এটা আমরা প্রথমে বেলুন দিয়ে জায়গাটা পরিষ্কার করি, তারপরে সেখানে যদি আমরা কোনো ইট দিয়ে একদম রাস্তা তৈরি করে দিতে পারি, ধরেন ওরকমই একটা মেটালের জালক দিয়ে আমরা সুন্দর করে রক্তনালীর সাথে এটা স্ম্যাশ করে দেওয়া হয়। এবং সারা জীবন যদি সে মেনটেন করে
তার মানে একটা ভালো লাইফস্টাইল লিড করে। কিছু রিং পরানোর পর পরবর্তীতে আমরা তার ট্রিটমেন্টের কথা বলে থাকি যে রিং পরানো মানে যে আপনার পার্মানেন্ট ট্রিটমেন্ট হয়ে গেছে ব্যাপারটা ঠিক তা না, এটা একটা টেম্পোরারি আপনাকে ট্রিটমেন্ট করে দেওয়া হলো, বাট বাদ বাকিটুকু এটা রিংয়ের সাকসেস ডিপেন্ড করে আপনার নিজস্ব লাইফস্টাইলের উপর, আপনি নিয়মিতভাবে ভালো ডায়েট ফলো করেন কিনা, ওষুধপত্র খান কিনা, যে রিস্ক ফ্যাক্টরগুলো ছিল সেইগুলো কন্ট্রোল করেন কিনা, এই ব্যাপারগুলো আসে। তো অনেক সময় হয় কি যে রিং দেখা যাচ্ছে যে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, মানে রিং বসানোর জায়গাগুলো আছে। এবং আপনি বলেন যে রিংটা একটু মেটালের হয়, জালিকার মতন হয়, এটা কি পরবর্তীতে বের করে ফেলতে হয় নাকি ওখানে সারা জীবন থাকবে? ওটা ওখানে সারা জীবন রক্তনালীর সাথে ওয়ালে এটা গেঁথে থাকবে। সেক্ষেত্রে কোনো সাইড এফেক্ট না না, এগুলো এমন ভাবে বায়োকম্প্যাটেবল, যেমন ধরেন যে হার্টের বাল্ব লাগাই, যেমন কোনো প্রবলেম হয় না, এটা তো একটা আলাদা ডিভাইস, এটা আলাদা ডিভাইস, এটা এরকম ভাবে থাকে। ঠিক আছে, অনেক সময় রোগীরা জিজ্ঞেস করে স্যার আমি কি কাশি দিলে বা জোরে দৌড়ালে অথবা মানে কোনো কিছু ভারী কাজ করলে রিংগুলো খুলে যাওয়ার সম্ভাবনা আছে, যাবে নাকি বের হয়ে যাবে বা ওই একই স্থান থেকে অন্য স্থানে চলে গেল, এরকম কি হয় কিনা? না না, আমাদের রক্তনালীগুলো এরকম ভাবে অ্যাকোমোডেট করে রিংগুলোকে সারা জীবন ওইখানে থাকে আর কি। এটা এবং খুব সুন্দরভাবে থাকে, এবং আমাদের কিছু ফলো আপ করি আমরা, এই অ্যাডভাইসগুলো দিয়ে থাকি, এইগুলো দিলে আপনি সারা জীবন রিং ভালো থাকবে। অনেক সময় এই ধরনের ডিভাইসগুলো পড়লে অনেক সময় দেখা যায় তার সিটি স্ক্যান বা পরবর্তীতে অন্য কোনো কারণে এমআরআই যদি করা লাগে, তখন বলা হয় যে শরীরে মেটাল কিছু থাকলে ট্রিটমেন্ট নিতে পারবে না। আসলে এই ধরনের কোনো আমাদের বাইন্ডিংস নাই। যেমন আমাদের কিছু ককলিয়ার ইমপ্ল্যান্টেশন আছে, অথবা আমাদের পেসমেকার আছে, অথবা আইসিডি আছে, যেগুলো আমাদের এমআরআই এখনো খুবই এমআরআই কম্প্যাটেবল ডিভাইসগুলো চলে আসছে, এগুলোর জন্য কোনো প্রবলেম হয় না, কিন্তু রিং এর ক্ষেত্রে এরকম কোনো বাইন্ডিংস নাই। আচ্ছা, সেই ক্ষেত্রে 3টা 4টা 5টাও কি করা যায়? এক্স্যাক্টলি, এটা আমরা এক সিটিং এ অনেক সময় 3টা 4টা রিংও পরিয়ে থেকে যদি সুইটেবল হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে ব্লক খুব ক্রিটিক্যাল হইলে আমরা অনেকগুলো ব্লক, সেই ক্ষেত্রে আমরা হার্ট টিম অ্যাপ্রোচে, যেমন একজন সার্জনকে আমরা কল করি, ওনার সাথে বসি, সিডি নিয়ে ডিসকাস করি তার কোনটা ভালো হবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্লক থাকলে আমরা বাইপাসের কথাই বলে থাকি। আচ্ছা, বললেন যে এই রিং পরানোটা খুব বেশি এক্সপেন্সিভ হয়েছে, অনেক বেশি খরচের ব্যাপার চলে আসে, বাইপাসে কেন কম, রিং এ কেন বেশি? রিং এ দেখা যাচ্ছে যে একটা রিং যদি পড়াই, যদি আমাদের বিভিন্ন রকমের দেশের, আসলে আমাদের দেশে কিন্তু দেখবেন যে আপনি যখন একটা ওষুধ বাইরে থেকে কিনে নিয়ে আসবেন, একসময় আমাদের দেশে প্যারাসিটামল, আমি যখন ছোট ছিলাম দেখেছি প্যারাসিটামল 7 টাকা একটা প্যারাসিটামল কিনতে হচ্ছে। আমাদের দেশে তখন ওরকমভাবে ওয়াইড স্প্রেড ওষুধ তৈরি হয় নাই, কিন্তু এখন একটা প্যারাসিটামলের দাম দেখেন 1 টাকা। সো আমাদের দেশে যেহেতু এই জিনিসগুলো তৈরি হয় না, বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা লাগে, সো এই জিনিসগুলোর দাম অনেক বেশি। সো একটা রিং যদি আপনি, ইউরোপিয়ান ব্র্যান্ড আছে, আমেরিকান ব্র্যান্ড আছে, একটা রিং আমাদের দেশে যে সবচেয়ে ভালো ব্র্যান্ডের দাম প্রায় 1,40,000 টাকা, ওষুধপত্র আছে, হসপিটাল খরচ আছে, সবকিছু দিয়ে মিলা একটা মানে ভালো একটা হিউজ অ্যামাউন্ট যায়। সেক্ষেত্রে 2-3টা রিং পরানোর রোগীদের ক্ষেত্রে একটা হিউজ কস্টের ব্যাপার আছে। এই জন্য আমরা বলে থাকি যে হার্টের ট্রিটমেন্ট না অনেক কস্টলি, রোগীদেরকে বলে থাকি এই জন্য ভাই আপনি আগে থেকে একটু যদি সচেতন হন, এই রিং ফিং যদি বা এই মানে বাইপাস না লাগে, এই ক্ষেত্রে আসলে আমরাও চাই যাদের অ্যাবিলিটি নাই, দেখা যাচ্ছে 1,40,000 টাকা না নিয়ে 1 লাখ টাকাটা নিচ্ছে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে? হ্যাঁ, মানে কিছু আছে, যেমন যে মানুষ তো আসলে ব্র্যান্ড একদিন হয় না, ভালো ব্র্যান্ডের রিংগুলো যেটা হয় যে তার স্মুথ থাকে, তার আমরা যখন আঁকাবাঁকা রক্তনালীতে যখন পাস করাই তখন ট্র্যাকেবিলিটি বলে, খুব স্মুথ হয়। অবশ্য 3 থেকে 6 মাস পরে এইগুলো ড্রাগ যখন শেষ হয়ে যায় তখন অনেকটা বলে যে মোটামুটি সব রিং এক, কিন্তু কি স্মুথনেস বা হচ্ছে তার অনেক ফ্লেক্সিবিলিটি অনেক কিছু ভ্যারি করে। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। হুমায়ুন পিরোজপুর। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আমার সমস্যা হলো হার্ট ব্লক। জি, হার্ট ব্লক। অত্যন্ত দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন, আমরা আপনার সাথে কথা বলতে আগ্রহী। দর্শক, হ্যাঁ, আমরা বলছিলাম যে মানে দামের ব্যাপারটা, যদি কম দামের কেউ নিয়েও থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। সে যদি একটা ভালো লাইফস্টাইল মেনটেন করে, তার রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করে, ওষুধপত্র নিয়মিত খায়, তাহলে কম দামে রিং দিয়েও কিন্তু সে সারা জীবন ভালো থাকতে পারে। আচ্ছা, তার মানে রিং হচ্ছে একটা ডিভাইস যেটা আমরা হচ্ছে রক্তনালীর মধ্যে বসিয়ে দিতে পারি। তাহলে বাইপাসটা কি? বাইপাসটা হচ্ছে যে ধরেন যে আমার এখানে ব্লক হয়ে গিয়েছে, সো আমি কি করব, আমাদের আরেকটা রক্তনালী শরীর থেকে, আমাদের পা থেকে ভেন গ্রাফট নেওয়া হয়, ভেন কেটে গ্রেট সেপিনাস ভেন, অথবা আমাদের চেস্টে দুই পাশে ইন্টারনাল মেমোরি আর্টারি থাকে, সেই আর্টারিগুলো কেটে
উপরে যে আওটা থাকে আমাদের একটা রক্তনালীর সাথে ওই জায়গাটা জাস্ট বাইপাস করে নতুন একটা রাস্তা তৈরি করে দেওয়া। মনে করেন যে একটা জায়গায় ব্লক হয়ে গেছে একটা রাস্তায়, সেই মেইন সড়কে না যে বাইপাসতে আরেকটা আমরা সড়ক চালু করি। অনেক সময় ব্রিজ ভাঙার ক্ষেত্রে দেখি না, ব্রিজের পাশে আরেকটা রাস্তা তৈরি করে দিয়েছে, অন্য পাশে একটা চিকন এক্স্যাক্টলি রাস্তা তৈরি করে দেয়, ওরকম ভাবে আর কি। এটাও কিন্তু ন্যাচারাল এবং এটা ফিজিওলজিক্যাল, এটাও কিন্তু ভালো। তবে আপনি রিং পরান বা বাইপাস আসলে দেখা যাচ্ছে কত সূক্ষ্মভাবে কত যত্ন সহকারে কাজটা করছেন, এটার উপরে কিন্তু সাকসেসটা ডিপেন্ড করে। কার কাছে করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, রিংটা যেমন বলেন যে 3টা 4টা 5টা লাগতে পারে, সেক্ষেত্রে বাইপাস করলেও কি এরকম নালিকা কি একসাথে 3-4টা লাগে? আমরা অনেক সময় বাইপাস গ্রাফট কয়টা, অনেক সময় 2টা গ্রাফট হয়ে যায়, অনেক সময় 3টা গ্রাফট লাগে, অনেক সময় 4টা গ্রাফট লাগে। গ্রাফটগুলো কিন্তু আমাদের ভ্যারি করে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে মানে ভালো কোনটা? যার কাছে ধরেন টাকা পয়সাও আছে, উনি এনজিওগ্রামও করতে পারেন, একসাথে 5টা 6টাও করতে পারেন, আবার ধরেন সে চাইলে বাইপাসও করতে পারেন, কিন্তু আপনি একজন ডক্টর বা চিকিৎসক হিসেবে আপনি মানে কাকে কোনটা কি প্রেফার করবেন, যে কোনটা ভালো হবে? এটা হচ্ছে যে এনজিওগ্রাম করার পরে আমরা সামগ্রিকভাবে পেশেন্টের ফিজিওলজিক্যাল যে কন্ডিশনগুলো আছে, ওনার হার্টের পাম্পিং ক্যাপাবিলিটি কেমন, ওনার ডায়াবেটিস আছে কিনা, কিডনির প্রবলেম আছে কিনা, তারপরে ব্লকের সাইডগুলো কোথায় দেখা হয় এইগুলো বিবেচনা করে কিন্তু আমরা ডিটারমাইন করি। এগুলো আসলে ডক্টররাই আসলে জাজমেন্ট দেয় আর কি। হ্যাঁ, এবং আমরা অনেক সময় ডিফিকাল্ট সিচুয়েশনে বোর্ড বসাই, একজন সার্জনকে কল করি, আমরা নিজেরা যারা কার্ডিওলজিস্ট আছে তারা বসে সুন্দর একটা পেশেন্টের জন্য আসলে যেটা বেনিফিট হয় সেটা আসলে করি। 2টা ট্রিটমেন্টই কিন্তু ভালো। আপনারা জানেন যে এই বাইপাসটা চালু হয়েছে প্রায় 1967-এ, ঠিক আছে? এর প্রায় ধরেন যে 1977-এ কিন্তু আমাদের যে এনজিওপ্লাস্টি, যে অ্যান্ড্রিস গ্রাঞ্জিক, যে ফাদার অফ দ্য মানে ইন্টারভেনশনিস্ট বলা হয় সুইজারল্যান্ডের, উনি কিন্তু চালু করেছে। কিন্তু 2টাই কিন্তু, এবং এখন কিন্তু আমরা এই আইভাস যেটা হচ্ছে যে ইন্টারভাস্কুলার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কতটুকু ব্লক আছে, কত সাইজে রিং লাগবে এবং কোন জায়গা থেকে কোন জায়গায় রিং দিলে ভালো, মানে একদম আপনি দেখছেন সেখানে করছেন খুব সূক্ষ্মভাবে সুন্দর করে, এবং 100% ব্লক থাকলে সেখানে আমরা রক্তনালী ড্রিল করি, তার দিয়ে সুন্দর করে ড্রিল করে বেলুন দিয়ে ফুলাই জায়গাটা প্রিপেয়ার করে। তখন এখন কিন্তু অনেক মডার্ন ডিভাইস চলে আসছে, খুব সূক্ষ্মভাবে কাজ করাটা মানে এবং যেটা হয়, যেটা রিং এর সুবিধা হচ্ছে যে আপনি খুব আর্লি কাজে যোগদান করতে পারছেন। ধরেন আপনার হার্ট অ্যাটাক হয়েছে, আপনি ধরেন সাথে সাথে হসপিটালে গিয়েছেন, আপনার রিং পরিয়ে দিয়ে এলো, আপনি কিন্তু 3rd ডেতে আপনি বাসায় চলে আসতে পারছেন। 2 সপ্তাহের ভিতরে কিন্তু আপনি আস্তে আস্তে মোবিলাইজ হয়ে কাজে যোগদান করতে পারছেন। আর বাইপাসটা একটা মেজর অপারেশন, সেই ক্ষেত্রে একটু ডিলে হয়, ঠিক আছে? হসপিটালে অপারেশনটা একটু দীর্ঘ সময় ধরে হয় এবং হচ্ছে থাকতেও হয়, হসপিটাল থাকা লাগে, একটা অনেক সময় একটা স্কার হয়ে যায়, ঠিক আছে? বুকের উপর একটা যদিও অনেক এখনো কিন্তু মডার্ন MICS মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বেরিয়েছে, সেটা খুবই একটা মানে ছোট ইনসিশন দেয়, খুব একটা স্মার্ট প্রসিডিউর। এখন রোবোটিক সার্জারি হচ্ছে, ঠিক আছে? পেশেন্টকে নানা রকম মেইনটেনেন্সের মধ্যে থাকতে হয় পরবর্তীতে, তাই না? বাইপাস ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার আপনি বলেন যে একটা রক্তনালী কেটে ওই জায়গায় রিপ্লেস করা হচ্ছে, শরীরে যেখানে অংশটা কাটা হচ্ছে ওই জায়গাটা কি হবে ওখানে? তাহলে কি হবে? আসলে না, ন্যাচারালি মানে ঈশ্বর আমাদেরকে এমন ভাবে তৈরি করে দিয়েছে, ওখানে কোল্যাটারাল থাকে, ওইখানকে সাপ্লাই দেওয়ার জন্যই কিন্তু আরো রক্তনালী আছে, তারা কিন্তু সাপ্লাই দেয়। মানে কেউ যদি বাইপাস ট্রিটমেন্ট তার জন্য প্রয়োজন হয়, সে নিচ্ছে ট্রিটমেন্ট, এরপরে তার মানে অন্য কোনো অংশে কোনো অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা নেই? ইউজুয়ালি কোনো হয় না। পা থেকেও যদি নেয় তাহলে পাটা অবশ্যই হয়ে যাবে না বা কার্যক্ষম হারাবে না? না, সেই ক্ষেত্রে আমরা লিম্ব এক্সারসাইজ করতে বলি। অনেক সময় পা হ্যাং করে থাকলে বা একটু ডিপেন্ডেন্ট ইডিমা হয়, সেই ক্ষেত্রে আমরা বলি আপনি রেগুলার পাটা ফুলে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা বলি যেহেতু ভেনটা আগে কি করতো, ব্লাডটাকে ক্যারি করে হার্টে নিয়ে আসতো, অনেক সময় বসে থাকলে এটা একটু পাটা ফুলে যায়, সেই ক্ষেত্রে বা আমরা বলি যে আপনি কিছু লিম্ব এক্সারসাইজ করবেন, অনেক সময় প্রয়োজনীয় মোজা পরবেন, ঠিক আছে? পাটা হ্যাং করে অনেক সময় থাকবেন না। আচ্ছা, মানে পা উঠিয়ে বসে থাকতে হবে, অনেক সময় ঝুলিয়ে পা রাখাটা যাবে না। আচ্ছা, এই ক্ষেত্রে কি বয়সের কোনো ব্যাপার আছে, যে যারা কম বয়সে এরকম হার্ট অ্যাটাক করছেন, তার 3টা বা 4টা ব্লক ধরা পড়লো, সেই ক্ষেত্রে তাকে বাইপাস ট্রিটমেন্ট অথবা রিং পরানো হচ্ছে? কম বয়সে করতে মানে অনেক সময় হয় কি যে এত বেশি বয়স হয়ে গিয়েছে যে উনি অপারেশনের জন্য ফিট না, কারণ আপনি জানেন যে বাইপাস অপারেশনটা মেজর সার্জারি, আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করে 3 থেকে 6 ঘন্টা লাগে একটা অপারেশন। ওই সময় এত বেশি ফ্রাজাইল থাকে রোগীটা, এর মানে বাইপাসের জন্য আসলে ফিট হয় না। তখন আমরা ডায়াবেটিস, প্রেসার, কোমরবিড, কারণ আপনি জানেন যে হার্টের রোগী মানে তার একগাদা অসুখ, তো ডায়াবেটিস থাকবে, প্রেসার থাকবে, কিডনি সমস্যা থাকবে এবং মানসিকভাবে আসলে এক্সস্টেড হয়ে যায়, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা
মানে তার জন্য যদি সুইটেবল হয় রিং পরানোটা অ্যাডভাইস করে থাকি। তবে ইয়াং বয়সেও কিন্তু মানুষ যেটা তার জন্য যেটা দরকার আসলে জাজমেন্ট করেই কিন্তু আমরা ট্রিটমেন্টটা ডিসাইড করি। অবশ্যই সেটা তো আছে, কারণ চিকিৎসকের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট থাকে যখন রোগী বা রোগীর পরিবার যান, যে তারা কি আসলে অ্যাডভাইস করছেন সেটার উপরে খুব বেশি গুরুত্ব দেন। আমরা মানে এই বাইপাস বা রিং পরানোটা কোথায় কোথায় ভালো হয় সেটা সম্পর্কে জানবো একটা বিরতি থেকে এসে। দর্শক, সময় গেলে ছোট একটা বিরতি নিয়ে সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার শারমিন জামান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম হার্টের রক্তনালীতে ব্লক হলে বাইপাস করবেন আর রিং পরবেন, এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার চয়ন সিংহ। বিরতিতে আগে আমরা অনেক কিছুই জানলাম, এবার একটু জানি যে আসলে এই যে চিকিৎসাগুলো নেওয়া হচ্ছে বা দেয়া হচ্ছে, যে রিংও পরানো হচ্ছে, বাইপাসও করানো হচ্ছে, আসলে কোথায় এই চিকিৎসাগুলো করানো হয় বা কেমন হয়? সরকারি হাসপাতালগুলোতেও কি হয়, এবং সরকারি হাসপাতালগুলোতে হলে খরচটা এত বেশি কেন হার্টের? আচ্ছা আপা, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আসলে আমাদের দেশে মানে ট্রিটমেন্টগুলো এরকম না, সেন্ট্রাল কেন্দ্রিক। দেখবেন যে আমাদের গভর্নমেন্ট যে সমীক্ষায় আছে সেটা হচ্ছে 87 মানে 87টা ক্যাথ ল্যাব আছে যেখানে আমরা এই যে রিং পরাইতে পারি। তার আবার মানে বেশিরভাগই কিন্তু ঢাকার প্রায় মানে 50-র উপরে আর কি। এছাড়া দেখবেন যে বড় বড় শহরে চিটাগংয়ে আছে, খুলনায় আছে, রাজশাহীতে আছে, কিন্তু এই যে প্রাইমারি যে মানে ক্যাথ ল্যাব যে ফ্যাসিলিটি, এটা কিন্তু আসলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে প্রতিটা জেলায় জেলায় থাকুক, কারণ একটা জেলায় কিন্তু অনেক মানুষ থাকে। এখন যখন হার্ট অ্যাটাক হয় তখন সে এক্সপেক্ট করতে পারে যে আমি আমার জেলাতে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টটা সদর হাসপাতালটা আছে ওখানে গেলে ওখানে কিন্তু পাবো আর কি। তো এইটা আসলে আমাদের দেশে কিন্তু স্ক্যারসিটি আছে বা অপতুলতা আছে। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের এই জনগোষ্ঠীর এই মানে একটা চাহিদাটা আসলে ফিল আপ হবে, এটা একটা ফিল করা বা গভর্নমেন্টকে আসলে এটা মানে বুঝায় এটা করা উচিত। নাম্বার 1। নাম্বার 2, আমাদের দেশে 32 সেন্টারে কার্ডিয়াক সার্জারি হয়, ঠিক আছে? তবে আসলে আরও বাড়ানো উচিত, আমাদের কার্ডিওলজিস্ট আরও বাড়ানো উচিত, আমাদের এই ক্যাথল্যাব সেন্টারগুলো আরও ডিসেন্ট্রালাইজড করা উচিত, আমাদের রুগীদেরকে আরও বেশি বেশি মেসেজ দেওয়া উচিত আমাদের মাস মিডিয়ার মাধ্যমে, এবং রুগীদেরকেও আসলে নিজের একটু গরজেই আসলে আরও কিছু জানা উচিত। আমাদের জানেন যে কমিউনিটি ক্লিনিকে কিন্তু আমাদের বিভিন্ন ওষুধপত্র দেওয়া হয়, কিছু ট্রিটমেন্টও দেওয়া হয়। এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এনসিডি যেটা নন কমিউনিকেবল ডিজিজের মাধ্যমে আরও ব্যাপক সচেতনতা তৈরি করা উচিত, যার মাধ্যমে কিন্তু হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে কি করবে না করবে, কোথায় যাবে, সেই ব্যাপারগুলো আসলে বোঝানো উচিত। এবং একই সাথে সদর হাসপাতালগুলোতে যেখানে চিকিৎসকরা আছেন, তারা প্রাইমারি একটা রোগী যখন হার্ট অ্যাটাক নিয়ে আসছেন তখন কি কি চিকিৎসা দেওয়া হবে এই ব্যাপারটা সম্পর্কে অনেকগুলো কিন্তু অনেক আমাদের এনসিডি কর্নার আছে, অনেক জায়গায় কিন্তু খুবই সুন্দর করে ট্রিটমেন্ট হচ্ছে। পরবর্তীতে ট্রিটমেন্টের পর যে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন সেটাও কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে আর কি। অনেক জায়গা মানে হয় আসলে এই মানে জিনিসগুলো আরো বেশি বাড়ানো উচিত। আমাদের ঢাকাতেও আমাদের ইনস্টিটিউশন আছে হার্টের, কিন্তু সেখানে গেলেও কিন্তু আমাদের এই চিকিৎসার যে খরচটা, সেই খরচটা কিন্তু একটু বেশি, কারণ আমাদের দেশে আসলে হেলথ ইন্স্যুরেন্স নাই। আমরা তাহলে দাবি করতে পারি যে আসলে গভর্নমেন্ট যারা প্রাইমারি মানে পিসিআই করার মতো হার্ট অ্যাটাক হলে অ্যাটলিস্ট কিছু ট্রিটমেন্ট জন্য মানে ফ্রি করতে পারি আমরা, হচ্ছে কিছুটা হেল্প যদি করে সরকার থেকে, তাহলে অনেকের ক্ষেত্রে সেটা চিকিৎসাটা নিয়ে আসা সম্ভব। আসলে যখন একটা হার্ট অ্যাটাক হয় তখন না মানে এত দ্রুত সবকিছু হতে থাকে, আপনি বলেন যে অ্যানজিওগ্রাম করা লাগবে, অ্যানজিওগ্রাম করে একটা টাকার ব্যাপার, তারপরে যদি বলে যে একটা রিংওর প্রিপারেশন রাখতে হবে প্রায় লাখখানিক টাকা রাখতে, তখনও মানে এতগুলো টাকা না আসলে একটা মানুষের পক্ষে হঠাৎ করে ইনস্ট্যান্ট করা খুবই ডিফিকাল্ট। সেক্ষেত্রে যদি পেরিফেরিতে আমরা যেটা জানি যে গ্রামের দিকে যদি কেউ এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে যান, বুকে ব্যথা নিয়ে অজ্ঞান হয়ে যান, তাদের ক্ষেত্রে আসলে তারা কি সদর হাসপাতালে গেলে কি কিছু চিকিৎসা কি পাবেন? সদর হসপিটালে আমরা যেটা বলে থাকি যে এই প্রাইমারি পিসিআর বিকল্প যেটা হচ্ছে থ্রোম্বোলাইটিক্স, এক ধরনের লাইফ সেভ করার জন্য ইনজেকশন দেওয়া হয়। স্ট্রেপ্টোকোনাজ আছে, টেনাক্টিপ্লেজ আছে, যেটা ব্লক টার্টারি সেটাকে ওই যে ক্লটটাকে লাইসিস করে খোলার চেষ্টা করে। এবং পরবর্তীতে 24 ঘন্টার ভিতরে কিন্তু ওনার একটা ক্যাথল্যাব আছে এমন একটা জায়গায় যাওয়া উচিত যেটা ফ্যাসিলিটেড পিসিআই বলে বা ফার্মাকোইনভেসিভ, মানে ইনিশিয়ালি অ্যাটলিস্ট ফার্স্ট এড বা ওই ট্রিটমেন্টটা উনি নিল, পরবর্তীতে ডক্টর ওনাকে রেফার করলো টার্সিয়ারি একটা সেন্টারে যে আপনি ওখানে গিয়ে আরো পরবর্তীতে আরো ভালো চিকিৎসা বা অ্যাডভান্স চিকিৎসা আপনি নিতে হবে আর কি।
জি। এই যে যাদের হচ্ছে হার্টের সমস্যা হচ্ছে বা হচ্ছে ধর হার্ট অ্যাটাক করলো, তখনই গেলেন, তাকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে তার ব্লক আছে, কিন্তু এই হার্ট অ্যাটাকের পরে কি ব্লকটা আসলে ধরা পড়ে নাকি হার্টের ব্লকটা আগে থেকেই হয়, সেটা আর কি জানার কোনো মাধ্যম রাইট, রয়েছে? এটা একটা দুই ধরনের ব্যাপার। একটা হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেলে ইনস্ট্যান্ট তখন জানলো যে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তখন আমরা ইসিজি করি, ট্রোপোনিন করি, অ্যানজিওগ্রাম করে, এই একটা গ্রুপ অফ পিপল। আর একটা গ্রুপ অফ পিপল আছে যেমন জোরে হাঁটতে গেলে বুকে ব্যথা হচ্ছে, রেস্ট নিলে কমে যাচ্ছে, তখন আমরা সন্দেহ করি যে ওনার হার্ট অ্যাটাক থাকার সম্ভাবনা আছে। তখন ওনাকে আস্তে আস্তে আমরা পরীক্ষা করাই, ওনাকে আমরা ইসিজি করি, ইকো করি, ইটিটি করি, প্রয়োজনীয় ক্ষেত্রে সিটি অ্যানজিওগ্রাম করি, যে আপনার দেখেন হার্ট অ্যাটাক হয় নাই কিন্তু আপনার হার্টে ক্রিটিক্যাল ব্লক আছে, সো পরবর্তীতে আপনার কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। সো আপনি এখন থেকে কষাস হয়ে যান। আপনি যদি প্রেশার থেকে প্রেশার কন্ট্রোল করেন, আপনি ভালো একটা ডায়েটের ভিতর থাকেন, ওজন কমান, যদি ব্যাড হ্যাবিট থাকে সেগুলো অ্যাভয়েড করেন, মেডিটেশন করেন, ভালো ঘুমন, লবণ পরিহার করেন, মানে যা যা অ্যাডভাইস করার দরকার একটা হার্ট হেলদি লাইফস্টাইল করার জন্য সেই অ্যাডভাইসগুলো তাদেরকে দিই এবং প্রয়োজনীয় কিছু ওষুধ দিই। হার্টে আপনি ব্লক প্রথমে পেলেন 50 থেকে 60% ব্লক হয়ে আছে, সেই ক্ষেত্রে কি রিং পরাতে হবে নাকি তখন উনি লাইফস্টাইল পরিবর্তনে চলে যাবেন? তখন না আমরা ওনাকে খুব এক্সটেন্সিভ লাইফস্টাইল কথা বলি যে আপনি কিন্তু দেখেন ইউ আর লাকি যে আপনার এটা এখন এই স্টেজে আছে, আপনি চাইলে ওষুধপত্র খেয়ে এটাকে মানে একদম স্টেবল করে দিতে পারেন। এরকম যদি আপনি সুন্দর করে নিয়মিতভাবে ওষুধপত্র খান, লাইফস্টাইল মেনটেন করেন, এখনো কিন্তু আমরা অপারেশনে যাচ্ছি না। সো এটার জন্য আপনার জন্য একটা ইউ আর লাকি গাইস। খুব কমন একটা ওষুধ আছে অ্যাসপিরিন বা ইকোস্প্রিন নামে, যাদের সমস্যা হয় বা যাদের এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তাদের প্রতিদিন একটা করে, এবং এটা লং টাইম খেতে বলা হয় যে আপনি যতদিন বাঁচবেন ততদিন এই ওষুধটা আপনাকে খেতে হবে। আসলে কি ওষুধটা মানে সারা জীবন খেয়ে যেতে হবে নাকি একটা সময় গিয়ে উনি চাইলে সেই ওষুধটা বন্ধ করতে পারবেন? আসলে হার্ট অ্যাটাকের রোগী অথবা যাদের রিং পরানো আছে অথবা ক্রিটিক্যাল ব্লক আছে তারা কিন্তু এই ওষুধটা ছাড়া যাবে না। হার্ট অ্যাটাকের পরে আমরা সারা জীবন দুইটা ওষুধ খেতে বলি, একটা ব্লাড থিনার যেটা অ্যাসপিরিন, একটা কোলেস্টেরলের ওষুধ। এই দুইটা ওষুধ ডক্টরের পরামর্শ ছাড়া আপনি কখনো বন্ধ করতে পারবেন না। আপনি মানে ভাত খেতে ভুলে যাবেন বা অন্য কিছু করতে ভুলে যাবেন, বাট প্লিজ নেভার ফরগেট টু টেক দিস মেডিসিন, টু মেডিসিন। তাহলে তো মানে এটা ধরে নিতে হবে যে যদি একবার ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায় তাহলে ওষুধ কখনো যাবে না। এটা আমাদের রোগীরা ভুল করে যে আমি তো ওষুধ বন্ধ করে চলে আসছি, এরকম হয় যে স্যার আমি তো রিং টিং পড়াই তখন ভালো ছিলাম, হঠাৎ করে আবার বুকে ব্যথা হচ্ছে, ব্যাপার কি? হিস্ট্রি নিয়ে গেলে দেখা যাচ্ছে উনি আসলে সব ওষুধই বন্ধ করে দিয়েছে। এই জন্য হার্ট অ্যাটাকের পরে না রোগীকে একটু সময় দিয়ে, এটা আমাদেরই কিন্তু বেশি দায়িত্ব আমরা যারা ডক্টর আছি, কার্ডিওলজিস্ট, ওনাদেরকে সুন্দর করে কাউন্সিলিং করে দেয়। এবং সব ওষুধ না সব জায়গায় পাওয়াও যায় না, এবং আপনি এই ওষুধগুলো স্টকে রাখবেন এবং তার ফ্যামিলি মেম্বারকেও কাউন্সিলিং করে দেওয়া হয়, বুঝিয়ে বলা যে প্লিজ আপনারা কোনো ধরুন একটা অপারেশন হবে তার আগেও কিন্তু একটা প্রিপারেশন আছে, সবকিছু আমরা বুঝিয়ে বলি আর কি। এই যে যাদের ট্রিটমেন্ট নেওয়াটা প্রয়োজন বা যাদের হার্ট অ্যাটাক করে ফেললো, এরকম হাসপাতালে যাওয়ার পরে তারা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগলো যে আসলে রিং পরাবো না বাইপাস করাবো। কেউ অনেকে সিদ্ধান্ত নিতেও পারেন না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অপারেশনটাকেই ভয় পাচ্ছেন, এই জন্য চিকিৎসায় নিচ্ছেন না, রিংও পরাচ্ছেন না, বাইপাসও করাচ্ছেন না। সেই ক্ষেত্রে একজন রোগীর আসলে পরবর্তীতে কি হতে পারে? এক্স্যাক্টলি, আসলে যেটা যার জন্য যেটা দরকার সেটা কিন্তু মানে তার ওই সিচুয়েশনে করাটা উচিত। এটা অবশ্যই একটা ব্যাপার যে অনেক সময় রোগীরা হার্ট অ্যাটাকের কথা শুনলেই হতাশ হয়ে যায়, তারপরে অ্যানজিওগ্রাম করার কথা। আচ্ছা, এটা আসলে না ডক্টর পেশেন্ট রিলেশনশিপের উপর ডিপেন্ড করে। একটু ডক্টরকে না তখন অনেক ধৈর্য সহকারে বুঝাইতে হয়। ডক্টররা অনেক সময় রোগীরা চায় না, এরকম রোগীরা আছে যে প্রাথমিক অবস্থায় উনি কোনো ট্রিটমেন্টই নেবে না, কিন্তু যখন ওনাকে বোঝায় দেখেন এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, একটা লাইফ সেভিং ব্যাপার, ধরুন আপনার ফ্যামিলি আছে, আপনার উপর ফ্যামিলি ডিপেন্ডেন্ট, আপনি যদি না করেন তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকি আছে, তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি ট্রিটমেন্টটা অ্যাটলিস্ট মেডিকেল ট্রিটমেন্টটা দেন। তারপরে বলা হয় যে যখন আপনার দেখেন এই ট্রিটমেন্টে কিন্তু বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে আপনার এইটা আর কি, অ্যানজিওগ্রাম করে দেখা আর কি, তখন দেখা গেলো যে উনি আগে দ্বিমত ছিল, পরে রাজি হয়। এটা আসলে আস্তে আস্তে রোগীকে ভেন্টিলেট করে, মানে ব্রেকিং ব্যাড নিউজের মতো একটা খারাপ নিউজ রোগীকে ইনস্ট্যান্ট না দিয়ে রোগীর সে অনেক সময় রোগী সময় দিলে রোগীরা কিন্তু বুঝে, রোগীরা না এই জিনিসটা অনেকের ধারণায় আসলে থাকাটাও মানে এক্সপেক্টেড না সবাই যে সবকিছু জানবে, এটা আসলে ধৈর্য সহকারে আসলে আমাদেরকে। আপনি তো বললেন যে আসলে রিং পরানোটা তো খুব বেশি ভয়ের কোনো বিষয় না, এটা তো লোকাল ইনজেকশন দিয়ে আমরা যেমন অ্যানজিওগ্রাম করতে লাগে 3 থেকে মাত্র 10 মিনিট, জাস্ট এই যে রেডিয়াল আর্টে যেটা পালস ফিল করি এখানে 1 সিসি লোকাল দিয়ে আমরা ইনস্ট্যান্ট কিন্তু
মানে অ্যানজিওগ্রামটা হয়ে যায়। পেশেন্টকে তো আর অজ্ঞান করতে হচ্ছে না, উনি তো সচেতন দেখে, মনিটরে দেখে যে এই অ্যানজিওগ্রাম, এটার জন্য ভয় পেয়েছিলাম। এনজিওগ্রামটাকে ভয় পান না, এটা আসলে এখন আর যে মানে আগে কুস্কির গোড়া দিয়ে গ্রয়ান দিয়ে করতে অনেক সময় শুয়ে থাকা লাগতো, এখন কিন্তু খুব স্মার্ট প্রসিডিউর। আমরা রেডিয়াল করি, এই যে হাতে যেখানে পালস ফিল করি, এবং রিং পরানো বেড়ায় 15 মিনিট থেকে আধা ঘন্টার ভিতরে ওনার কিন্তু কমপ্লিট করে, এবং পরবর্তী 1 থেকে 2 দিনের ভিতরে নিয়ে বাসায় চলে যেতে পারে। আচ্ছা, 1 থেকে 2 দিনের মধ্যে উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সো এটা কিন্তু একটা খুব মানে পুরো অজ্ঞান করে যে কাটাছিড়া কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। আচ্ছা, তাহলে পরবর্তীতে যদি একজন বাইপাস করা রোগী, যেহেতু তার একটা বড় অপারেশন হয়েছে এবং সে অনেকগুলো কিছু মেনটেন করে তাকে থাকতে হবে, তাই না? যে সেই জিনিসগুলো যদি একটু বলেন। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় নাম্বার 1 রোগীকে বলে যে একটা হার্ট হেলদি ডায়েট, উনি একটা ভালো ডায়েটের ভিতর থাকবে, ওনার কার্বোহাইড্রেটের পরিমাণ একটা লিমিটেড থাকবে, প্রোটিন খাবে, ফ্যাটের পরিমাণ কম, একই তেলে বারবার যে ভেজে খাবারগুলো সেটা পরিহার করবে, সুগারটা অ্যাভয়েড করবে, লবণ খাওয়া যাবে না, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার প্রতিদিন নিয়মিতভাবে হাঁটতে হবে, অ্যাটলিস্ট বলে যে আধা ঘন্টা প্রতিদিন আপনি নিয়মিতভাবে হাঁটবেন। 3 নাম্বার হচ্ছে যে আপনার ওজনটা কমায় রাখতে হবে, কারণ আমাদের জানে যে আমাদের দেশের পার্সপেক্টিভে কিন্তু বিএমআই 25-এর উপরে গেলে ওবেসিটি, সো ওয়েস্টার্নে কিন্তু 30-এর উপরে গেলে, সো আমাদের দেশে ওজনটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কেউ যদি স্মোকিং করে, অ্যালকোহল করে, তামাক, সাদা পাতা, জর্দা এগুলো খায়, এগুলো একদম বন্ধ। আপনি মনে করবেন যে আমি যা হয়েছে পাস্ট ইজ পাস্ট, একটা নতুন লাইফ শুরু হবে, রেগুলার মেডিটেশন শুরু করবেন, ভালো ঘুমের অভ্যাস তৈরি করতে হবে, আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা করতে হবে। সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং ফ্যামিলি মেম্বার বা সারাউন্ডিং সাথে একটা কানেক্টিভিটি বিল্ড করা, যে মনে করবো যে ইটস ওকে, আমার তো তেমন কিছু হয় না, আসলে যদি মনে করেন তাহলে সেগুলো কিন্তু আপনাকে অনেক এনহ্যান্স করবে আর কি। এবং রেগুলার চেক আপের উপর থাকা, যে অনেক সময় লস্ট হয়ে যায়, পেশেন্টে মনে করে যে আমি ডেফিনিট ট্রিটমেন্ট নিয়েছি, ভালো হয়েছে, এগুলো তার প্রেশার হয়ে বসে আছে, প্রেশারটা নিয়ন্ত্রণ রাখেন, ডায়াবেটিস খুব অ্যাগ্রেসিভ ডিজিজ, ডায়াবেটিসটা কন্ট্রোল রাখেন, এবং আলটিমেটলি যদি এগুলো করেন আপনি একদম সুস্থ স্বাভাবিক, মানে হার্ট অ্যাটাক এগুলো কিচ্ছু না, বাইপাস, রিং পরানো এগুলো কিছুই না, এরকম অপারেশন হয়েছে সেটাও না, এগুলো মনে করা যাবে না, আসলেই কিন্তু এগুলো কিছু না। একটা মানুষ যদি সুন্দর করে তার মনের জোর রেখে ডক্টরদের সাথে সুন্দর করে নিয়মিতভাবে, এইগুলো আসলে কোনো ব্যাপার না, সুন্দর করে একদম ভালো করে মানে লাইফ লিড করা সম্ভব। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এই সময় আপনার কাছে শুধু একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যাদের এই ধরনের ঝুঁকি আছে যে পরবর্তীতে তার হার্টে কোনো সমস্যা হতে পারে, বা যাদের ট্রিটমেন্ট নেওয়া হয়ে গেছে বা তারা অপারেশন করে ফেলেছেন, বাসায় কমন কি জিনিস রাখবেন যেটা দিয়ে ইনস্ট্যান্ট কোনো একটা অসুবিধা হলো উনি তাৎক্ষণিকভাবে চিকিৎসা নিতে পারবেন? এক্স্যাক্টলি, 1 নাম্বার হচ্ছে যে বাসার যে ওষুধগুলো বারবার করে চেক করা। অনেক সময় বলে কি যে একটা ওষুধ আছে, আচ্ছা ওষুধ নিয়ে আসবো না, এই গাফিলতিটা করা যাবে না, স্টকে ওষুধ রাখা লাগবে। লাইফ সেভিং যে অ্যাসপিরিন ওষুধটা, বিশেষ করে এটা জিব্বানিসে যে স্প্রেটা দিই, নাইট্রেট জাতীয় স্প্রে, এবং একবার এটা কি বাজারে গেলে পাওয়া যায় নাইট্রেট স্প্রে? তাই না, এটা বিভিন্ন নামে পাওয়া যায়, নিডোকার্ড নামে পাওয়া যায়, টোসে বিভিন্ন নামে পাওয়া যায়, ট্যাবলেটও পাওয়া যায় আর কি, এইগুলো রাখা। 2 নম্বর হচ্ছে যে আমার যেহেতু একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে বা এটা পরবর্তীতে আসলে ঝুঁকি থাকে, এই জিনিসটা মাথায় রাখতে, পরবর্তীতে ওই ধরনের পেন যদি হয় একদম ইনস্ট্যান্ট হসপিটালে চলে যাওয়া, এক্ষেত্রে গড়িমসি করা যাবে না, এবং ফ্যামিলি মেম্বারকেও অ্যাকাস্টম করে রাখা, তার জন্য একটু সহমর্মিতা থাকে, তাকে জন্য একটু সফটলি ডিল করে, তারপর যদি আলাদা অ্যাটেনশন দেয়, তার খাবারটা প্রিপেয়ার করা, তাকে এক্সারসাইজ করার জন্য স্টিমুলেট করা, তার সাথে ভালো বিহেভ করা, তাকে সুন্দর করে নিয়ে যাওয়া, ডক্টরের সময় নেগলেক্ট না করা। আসলে কারণ হার্টের ট্রিটমেন্ট যেটা না হয় সেই জিনিসটা একটু পরিবারকে আসলে খেয়াল রাখতে হবে, সেটাই রাখা উচিত আর কি। জি, আর শেষ মুহূর্তে আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যাদের হার্টের সমস্যা থাকে তাদের জন্য আসলে গরুর মাংস খাওয়াটা বা রেড মিট খাওয়াটা একদম বন্ধর কথা থাকে, যে সে আসলে এই রেড মিট বা চর্বি জাতীয় কিছুই খাবে না, এটা কি আসলে খাওয়া যাবে না? না, ব্যাপারটা ঠিক একদমই ঠিক না, মানে যে খাবার দাবার না ব্যালেন্স করে খেতে হবে, যে হার্ট অ্যাটাক হয়ে গেছে এই খাওয়া যাবে না, ব্যাপারটা ঠিক থাকে না। আপনি যদি ব্যালেন্স করে খেতে পারেন, আপনি নিয়মিতভাবে গরুর মাংস, ইভেন খাসির মাংস সপ্তাহে 2-1 টুকরা খাওয়া যেতেই পারে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার চয়ন সিংহ, আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, আমাদের দর্শকদের এত সুন্দর করে বুঝিয়ে। দর্শকদেরকেও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে মন ভালো থাকলে আমাদের হৃৎপিণ্ড নাকি এমনিই ভালো থাকে, বুকের এই ছোট্ট হৃৎপিণ্ডটাকে ভালো রাখার জন্য নিজেরা সচেতন থাকুক, নিয়ম মতন খাবার দাবার খাওয়া, সুষম খাবার খাওয়া এবং নিয়মিত ঘুমানোটা খুব বেশি প্রয়োজন, আর তার সাথে একটু হলে এক্সারসাইজ করুন, হাঁটাহাঁটিটা করুন দিনে অন্তত 30 মিনিট। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়, শুভরাত্রি সবাইকে।